আসসালামু আলাইকুম। প্রতি সপ্তাহের মতো আজ সোমবার আমাদের লাইভ ক্লাস চলে এসেছি। 5টা একটু দেরি হয়ে গেছে আর কি। তো আজকে আমরা আজকের ক্লাসে আমরা হচ্ছে গিয়ে গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম পত্রের সঞ্চয়, বিনিয়োগ ও ঋণ নিয়ে আলোচনা করব। আজকে আমরা সিকিউ কোয়েশ্চেনটা আলোচনা করব। সিকিউ বলতে হচ্ছে ব্রড কোয়েশ্চেন আলোচনা করব, সৃজনশীল কোয়েশ্চেনগুলো হচ্ছে সলভ করব। আর হচ্ছে গিয়ে যতটুকু সম্ভব আর কি যে টপিকগুলো যাতে সৃজনশীলের মধ্যে আসলে আমরা কিভাবে কোয়েশ্চেন আনসার গুলো করবো, কিভাবে কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো বুঝে কোয়েশ্চেনের আনসার গুলো দেওয়ার চেষ্টা করবো আর কি। তো আমাদের হচ্ছে গিয়ে তোমরা মানে বিকাল সময় একটু সময়টা অন্যরকম, তো আশা করি তোমরা সবাই জয়েন হবে। তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, তোমরা জয়েন হও। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, সেলিম সাহেব প্রতিষ্ঠান থেকে যে অর্থ পায় তার কিছু অংশ প্রতি মাসে সঞ্চয় হিসেবে জমা রাখেন। অন্যদিকে সেলিম সাহেবের স্ত্রী শাহিদা বেগম সঞ্চয়কৃত অর্থ এমন এক জায়গায় বিনিয়োগ করেন যা থেকে মুনাফা পাওয়া যায়। এদিকে আমি গেলাম না কি, এদিকে আছে যা থেকে প্রতি মাসে মুনাফা আসে। এখন এখানে সেলিম সাহেব কিছু অর্থ পায় যেটা সে সঞ্চয় করে রাখে, সেটা সঞ্চয় থাকে, সেখান থেকে কোনো টাকা আসে না কিংবা সেখান থেকে কোনো অর্থ আসে না, কিন্তু তার স্ত্রী সঞ্চয়কৃত টাকা আবার কোথাও বিনিয়োগ করে যেখান থেকে কিছু অর্থ পাওয়া যায়। আচ্ছা, এখন প্রথম কোয়েশ্চেনটা কি, বাধ্যতামূলক সঞ্চয় কাকে বলে? তারপর বি, সঞ্চয়ের অপচয় হ্রাস করে বুঝিয়ে লেখো। উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি কোন সঞ্চয়ের অন্তর্ভুক্ত ব্যাখ্যা করো। ডি, উদ্দীপকে শাহিদা বেগমের বিনিয়োগ কি ঝুঁকিমুক্ত? তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, বাধ্যতামূলক সঞ্চয় কাকে বলে? বাধ্যতামূলক সঞ্চয় কি, যে আমরা হচ্ছে গিয়ে সঞ্চয় দুই প্রকার, বাধ্যতামূলক, স্বেচ্ছামূলক। বাধ্যতামূলক সঞ্চয় হচ্ছে যখন আমরা হচ্ছে যেমন যে কোনো প্রতিষ্ঠান, সরকারি হোক বেসরকারি প্রতিষ্ঠান, যখন কর্মচারীরা যেখানে টাকা রাখতেই হয়, সেই মানে আমাদের বেতন থেকে কিছু অংশ আমাদের জমা রাখতেই হবে। সে কোনো তহবিলে জমা থাকতে পারে, সেটা হচ্ছে পেনশন হতে পারে, কল্যাণ তহবিল হতে পারে, বা ভবিষ্যৎ তহবিলে, এরকম কোনো একটা তহবিলে যখন আমাদের বেতন থেকে কিছু অংশ সেই তহবিলে রাখা হয়, সেটাই হচ্ছে বাধ্যতামূলক সঞ্চয়। 1 মার্কসের জন্য তোমরা একটু গুছিয়ে লিখতে পারো, আমি শুধু বেসিকে একটা ধারণা দিলাম আর কি। 2, সঞ্চয় অপচয় হ্রাস করে কিভাবে? সঞ্চয় অপচয় হ্রাস, এটা বলতে আসলে কি বুঝাইছে বলতে, সঞ্চয় বলতে যে আমরা সঞ্চয় হচ্ছে গিয়ে মানে আমরা অর্থটাকে সঞ্চয় করছি, কিন্তু আমাদের কিন্তু টাকাটা, কেউ যদি 5 টাকা কিংবা 10 টাকা রাখে, সেটা হচ্ছে গিয়ে সঞ্চয় হলো, ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে 10 দিন পর কিংবা 1 মাস পরে কিন্তু 10 টাকাই থাকবে। কিন্তু ওই 10 টাকা যদি সে কোথাও বিনিয়োগ করে, হয়তো বা সেখান থেকে 12 টাকা আসতে পারে। তো এই যে সঞ্চয় অপচয় হ্রাস করে, এই যে এভাবে যদি আমরা সঞ্চয় করি, তাহলে আমাদের সঞ্চয় হবে, ওখান থেকে কোনো টাকাও আসবে। আর একটা ব্যাপার হচ্ছে যে যখন মানুষ সঞ্চয় করে না, তখন মানুষের বাড়তি যে খরচের ব্যাপারটা, সেটা থাকে না, তো ওই অপচয়টা হয় না। আর যখন মানুষের হাতে খালি টাকা থাকে, তখন সেটা একটা অপচয় হওয়ার একটা ব্যাপার থাকে। তাহলে এই কোয়েশ্চেন আনসারটা যতটা দেওয়া যাবে যে সঞ্চয় অপচয় হ্রাস করে কিভাবে, যে সঞ্চয় আমরা যত সম্ভব কোথাও বিনিয়োগ করার চেষ্টা করব। যখন আমরা সেটা বিনিয়োগ করব, অবশ্যই সেখান থেকে আমাদের কিছু মুনাফা আসবে, যেটা আমাদের আসল টাকাটাও থাকবে, সাথে ওটার সাথে আরো কিছু বাড়তি টাকাও আসবে। ঠিক আছে, উদ্দীপকে আচ্ছা, উদ্দীপকে সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি কোন সঞ্চয়ের অন্তর্ভুক্ত? সেলিম সাহেব প্রতিষ্ঠান থেকে যে অর্থ পায় তার কিছু অংশ প্রতি মাসে সঞ্চয় হিসেবে জমা রাখেন।
এবং অন্যদিকে সেলিম সাহেবের স্ত্রী সঞ্চয়কৃত অর্থ কিন্তু জমা রাখে আর কি। তো সেলিম সাহেব যে সঞ্চয় আমরা পড়েছিলাম যে স্বেচ্ছামূলক একটা আছে বাধ্যতামূলক সঞ্চয়, একটা স্বেচ্ছামূলক সঞ্চয়। স্বেচ্ছামূলক সঞ্চয়ের মধ্যে আমরা যখন স্বেচ্ছামূলক সঞ্চয় আবার 4 প্রকারের হয়, যে ব্যাংকের মাধ্যমে রাখা, তারপর ডাকঘরের মাধ্যমে রাখা, এরপর হচ্ছে গিয়ে বীমা স্কিম করা, তারপরে আরেকটা কি আছে জাতীয় সঞ্চয়পত্র কেনা। তো এর মধ্যে যখন আমরা ব্যাংকের মাধ্যমে খুলবো, সেখানে একটা ব্যাপার, সেখানে যেমন আমরা 3 ধরনের দেখতে পাই। একটা আছে হচ্ছে গিয়ে সঞ্চয়ী, তারপরে হচ্ছে গিয়ে স্থির। এই তো। তো সঞ্চয়ীটা কি আসলে যেখানে আমরা একটা টাকা রাখবো, সঞ্চয়ীটা রাখলে হয় কি যে চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, আর হচ্ছে কি আর একটা আছে না, চলতি হিসাব, সঞ্চয়ী হিসাব, আর যাক ওটা মনে পড়তেছে না, কিন্তু সঞ্চয়ী হিসাবটা ব্যাংকের মাধ্যমে, যেখানে হচ্ছে যে একজন মানুষ টাকা রাখতে পারে, 100 টাকা থেকে শুরু করে সেই টাকাটা রাখতে পারে, এবং কিন্তু সপ্তাহে 2 বারের বেশি সে টাকাটা তুলতে পারবে না, কিন্তু সেখানে সে একটা মুনাফা পাবে। মুনাফা, তাকে একটা টাকার সে যে টাকাটা রাখছে সেই টাকার হারে একটা মুনাফা পাবে। তো উদ্দীপকের সেলিম সাহেবের অর্থ জমা রাখার বিষয়টি ব্যাংকের মাধ্যমে যাচ্ছে, তো সেখান থেকে সে যে ব্যাংকের মাধ্যমেই কিন্তু সঞ্চয়ী হিসেবে টাকাটা রাখছে, তো তখন সেখান থেকে সে একটা সময় পরে হয়তো 6 মাস হোক, একটা সময়ে সে তার টাকার মুনাফাটা পাবে। তো এটাকে ব্যাখ্যা করে লিখতে হবে যে হচ্ছে গিয়ে ব্যাংকের মাধ্যমে যে 3 প্রকার আছে সেটাটা লিখতে হবে। লিখে এরপরে সঞ্চয় হিসাবটা, যেমন যে মানুষ এখানে একটা নিম্ন নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে পারে, এবং এখানে মুনাফা হচ্ছে এইখান থেকে সে মুনাফাটা আসবে, কিন্তু মুনাফাটা অনেক বেশি আসবে না, একটু কম আসবে। কম বলতে হচ্ছে যেটা স্থির হিসাব, সে তার থেকে তুলনামূলক কম মুনাফা দেওয়া হবে সঞ্চয়তে। এই ছিল হচ্ছে সঞ্চয় হিসাবের ব্যাপার আর কি। আচ্ছা, উদ্দীপকে শাহিদা বেগমের বিনিয়োগ কি ঝুঁকিমুক্ত? শাহিদা বেগম কিভাবে জায়গাটা রেখেছে? সঞ্চয়িত অর্থে এক জায়গায় বিনিয়োগ করে, যা দিয়ে প্রতি মাসে মুনাফা পাওয়া যাবে। এখন হচ্ছে শাহিদা বেগমের বিনিয়োগটি কেমন? উনি টাকাটা রাখছে হচ্ছে গিয়ে স্থির হিসাবে যখন ব্যাংকে টাকাটা রাখা হয়, তখন হচ্ছে গিয়ে এটা একটা লম্বা সময়ে রাখা যাবে, যেমন 10 বছর, 5 বছর, 15 বছর। তো এই টাকাটা সবসময় যে কোনো সময় সে তুলতে পারবে না। তো ব্যাংক যখন এই যে একটা লম্বা সময়ের জন্য রাখছে, এই সময় মেয়াদের উপর ভিত্তি করে তাকে একটা মুনাফাটা দেওয়া হয়, আর যার মেয়াদ যত বেশি হবে তার মুনাফাটাও তত বেশি। তো এখানে কিন্তু শাহিদা বেগমের তার কোনো হচ্ছে গিয়ে ঝুঁকি নাই, একটা সময় পর গিয়ে সে তার আসল টাকাটাও পাবে, আবার এই যে একটা মেয়াদ পর পর যে সে মুনাফা পাচ্ছে, এটাও কিন্তু তার অতিরিক্ত লাভ আসছে আর কি। তো আলটিমেটলি শাহিদা বেগমের বিনিয়োগ কিন্তু মোটেও ঝুঁকিপূর্ণ না। আচ্ছা, তানিয়া জামান, এটা হচ্ছে প্রথম সৃজনশীলে গেল, আমরা দ্বিতীয় সৃজনশীলে আসলাম। তোমরা কে কে আছো? তানিয়া জামান, এটা হচ্ছে প্রথম সৃজনশীলে গেল, আমরা দ্বিতীয় সৃজনশীলে আসলাম। তোমরা কে কে আছো? সাইদুল ইসলাম দীপ্র, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া জামান, এটা হচ্ছে প্রথম সৃজনশীলে গেল, আমরা দ্বিতীয় সৃজনশীলে আসলাম। পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরো একটি ফ্রি লাইভ ক্লাসে স্বাগত। আজকে আমরা আলোচনা ঠিক আছে। তানিয়া জামান একজন সরকারি চাকরিজীবী। তিনি তার ছোট বোন মনিকাকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে উৎসাহিত করেন। তিনি বলেন, আমার বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা হারে জমা হয়।
তুমি প্রয়োজনে প্রয়োজনে ডাকঘরে বা ব্যাংকে সঞ্চয় করতে পারো। মনিকা তার বোনের কথা মতো ব্যাংকে অর্থ সঞ্চয় করলো। আচ্ছা, সঞ্চয়ের সংজ্ঞা দাও। সঞ্চয়ের সংজ্ঞাটা কি? যে আমরা বর্তমান আয় থেকে ভবিষ্যতের ব্যয়ের জন্য যখন কিছু টাকা সরিয়ে রাখি বা জমিয়ে রাখি, সেটাই হচ্ছে সঞ্চয়। অর্থাৎ সঞ্চয়টা হচ্ছে গিয়ে আয় মানে বর্তমান আয় মাইনাস বর্তমান ব্যয়। ব্যয় বলতে মানুষের এখন একটা দৈনন্দিন জীবনে যে ব্যয়টা হয়, সেই আয় থেকে ব্যয়টা বাদ দিলে কিছু টাকা থাকবে যেটা সে ভবিষ্যতের জন্য সরিয়ে রাখবে, এটাই হচ্ছে সঞ্চয়। আচ্ছা, অর্থনৈতিক নিরাপত্তা দেয়। হ্যাঁ, আমরা পলিসি কি জানি? পলিসি বীমা মানে হচ্ছে গিয়ে মানে একজন মানুষ তার ভবিষ্যতের নিরাপত্তার জন্য হয়তো কোনো বীমা কোম্পানিকে যে টাকাটা দেয় তার ভবিষ্যতের জন্য, সেটাই হচ্ছে বীমা। এই যে এটাই হচ্ছে বীমা। বীমা আসলে কি কয় প্রকার? 2 প্রকার। সাধারণ বীমা, একটা হচ্ছে গিয়ে আজীবন বীমা। এখন আজীবন বীমাটা হচ্ছে এটা একটা কি করে, যে অনেকে কি করে যে ভবিষ্যতে যদি দুর্ঘটনা কিংবা কেউ যদি অসুস্থ হয়, তো এই টাকাটা যখন দেয়া হয়, ব্যাংকে দেয়া হয়, তো ভবিষ্যতে যখন মানুষ অসুস্থ হবে তখন ব্যাংক কিংবা ওই প্রতিষ্ঠান তাকে ওই সময় তাকে টাকাটা দিবে। এটা হচ্ছে আজীবন বীমা। এটা বেশিরভাগ সময় দেখা যায় কি মানুষ হচ্ছে গিয়ে, আবার অনেক সময় মানুষ মারা যায়, তখন হয়তো সেই বীমা সেই টাকাটা পরবর্তীতে যাকে নমিনি রাখা হয় হয়তো সেই টাকাটা পায়। আর হচ্ছে গিয়ে সাধারণ বীমাটা হচ্ছে এটা হচ্ছে একটা মেয়াদে দেওয়া হয়। মেয়াদ বলতে 10 বছর, 15 বছর, আর তারপর 30 বছরও হয়ে থাকে, যে এই সময়ের মধ্যে কিছু সম্পদ কিংবা কোনো কিছু গচ্ছিত করে ব্যাংকে কিছু টাকা দেওয়া হয়, কিংবা অনেক সময় সম্পদও গচ্ছিত রাখা হয়। তো যখন হয়তো বা কারো পড়াশোনার জন্য কিংবা বাসার কারো বিয়ের ব্যাপার থাকে, তো ওই সময়গুলোতে বীমা প্রতিষ্ঠানগুলো তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে থাকে আর কি। তো পলিসি অর্থনৈতিক নিরাপত্তা আসলেই কি দেয়? তো এই সময়গুলোতে যখন মানুষ মানে নর্মালি হয় না যে সবসময় তো মানুষের একরকম পরিস্থিতি, মানে আর্থিক পরিস্থিতি সবসময় একরকম থাকে না। তো ওই সময়গুলোতে দেখা যায় কি যখন খুবই জরুরি মুহূর্ত কিংবা দুর্ঘটনা কিংবা কারোর মৃত্যু, সেই সময়গুলোতে বীমা কোম্পানিগুলো আর্থিক সহায়তা দিতে পারে আর কি। আচ্ছা, উদ্দীপকে উল্লেখিত তানিয়া জামানের সঞ্চয় কোন ধরনের সঞ্চয়? উদ্দীপকে উল্লেখিত তানিয়া জামানের সঞ্চয় আসলে স্বেচ্ছামূলক সঞ্চয়। স্বেচ্ছামূলক সঞ্চয়ের মধ্যে আবার এটা সে কোথায় কি বলছে? উদ্দীপকে কি বলছে? যে তানিয়া জামান একজন সরকারি চাকরিজীবী, তিনি তার ছোট বোন মনিকাকে ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে উৎসাহিত করেন। তিনি বলেন, আমার বেতনের একটি নির্ধারিত অংশ শতকরা ডাকঘরে বা ব্যাংকে সঞ্চয় করতে পারো। তো এটা স্বেচ্ছামূলক সঞ্চয়। এখন সে ডাকঘরে জমা করুক, আর হচ্ছে কি যেমন এখানে বলা হয়েছে কি বলে, উদ্দীপকে বলে দিছে যে ডাকঘর বা ব্যাংক এই দুটাই স্বেচ্ছামূলক, সে তার ইচ্ছা মতো খুলতে পারে। তো মানুষ কি করে, যে ব্যাংকে যে সঞ্চয়টা বলা হয়, সেখানে যখন মানুষ টাকাটা রাখবে, সেই টাকাটা কি হবে, যে ব্যাংক তাকে একটা মেয়াদে রাখবে। সে যদি অনেক বড় মেয়াদে রাখে, মানে মেয়াদটা 10 বছর, 12 বছর, 30 বছর পর্যন্ত হয়, তখন তার টাকার পরিমাণটা অনেক বেশি আসবে। আর যখন মেয়াদটা কম হয়, কিংবা নর্মালি যে ব্যবসায়ীরা যেটা খুলে, যে চলতি হিসাবটা কি, সে যখন তখন টাকা তুলতে পারে, সপ্তাহে 1 বার 2 বার 3 বার, কোনো কিছু হিসাব নেই। কিন্তু সঞ্চয়ের হিসাবটা তখন হয় কি, যে এই যে লম্বা সময়ের জন্য টাকাটা রাখছে, এই যে লম্বা সময়ের উপর ভিত্তি করে সে এই একটা মুনাফা পায়। তো উদ্দীপকে উল্লেখিত তানিয়া জামানের সঞ্চয় কোন ধরনের সঞ্চয়কে নির্দেশ করে? স্বেচ্ছামূলক সঞ্চয়কে নির্দেশ করে। তো এই স্বেচ্ছামূলক সঞ্চয়ের ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আমরা কোনটা বলতে পারি? ব্যাংকে যে 3টা আছে, সাধারণ, চলতি হিসাব আর হচ্ছে স্থির হিসাব। তো আমরা কি, যখন মানুষ চাকরি করে, যে
তার বেতন থেকে কিছু কিছু করে জমায়, তখন এটা একটা লম্বা সময়ের জন্য রাখে না। তো আমরা কি করব, আসলে এটা স্বেচ্ছামূলক হলেও স্বেচ্ছামূলক সঞ্চয় প্লাস স্থির হিসাবের মধ্যে যাবে, যেখানে একটা লম্বা সময়ের মধ্যে টাকা জমতে থাকবে। সে যখন তখন হয়তো তুলতে পারবে না, কিন্তু জরুরি সময়ে আবার এই টাকাগুলো লোন হিসাবে তোলা যায়, পরবর্তীতে আবার ব্যাংকে এই টাকাটা ফেরত দিতে হবে, সেটাও আস্তে আস্তে। তাহলে উদ্দীপকে উল্লেখিত তানিয়া জামানের সঞ্চয় স্বেচ্ছামূলক সঞ্চয় স্থির হিসাব হিসাবে সঞ্চয় করতে পারে। আচ্ছা, তানিয়া জামানের সঞ্চয় এবং মনিকার সঞ্চয়ের ভিন্নতা বিদ্যমান। আচ্ছা, মনিকা ব্যাংকে, আচ্ছা ও আচ্ছা, আমি না এখানে একটা ভুল করছি। হ্যাঁ, ভুলটা বলতে কি আমি এখানে, আচ্ছা সরি, হ্যাঁ এখানে বলছি কি যে তিনি বলেন আমার বেতনে একটি নির্ধারিত অংশ শতকরা হারে জমা হয়। মানে আমরা কি বলি, যেটা বেতনের থেকে শতকরা হারে জমা হয় সেটা কি হয়, সেটা হচ্ছে বাধ্যতামূলক সঞ্চয়, কিন্তু স্বেচ্ছামূলক সঞ্চয় না। কারণ উনি আমাদের এখানে আসছে বলে উনি উদ্দীপকে দেয়া আছে যে উনি একজন সরকারি চাকরিজীবী, আর আমরা বাধ্যতামূলক সঞ্চয় দেখছি যে একজন সরকারি চাকরিজীবী কিংবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের যে কর্মচারীরা থাকে তাদের হচ্ছে গিয়ে বাধ্যতামূলক কল্যাণ তহবিল হোক, পেনশন হোক, ভবিষ্যৎ তহবিলে কোনো না কোনো বেতনের একটা অংশ চলে যায়। তো উদ্দীপকে তানিয়া জামানের সঞ্চয়টা কি বাধ্যতামূলক সঞ্চয়, তার হচ্ছে কি এটা সরকারি চাকরিজীবী, তো সরকারি চাকরিজীবী কি হয় কল্যাণ তহবিল না, ভবিষ্যৎ তহবিল এবং পেনশনে যায়। তো এটা হচ্ছে আমাদের পেনশন অ্যান্ড কি বলে ভবিষ্যৎ তহবিল থেকে এই আনসারটা করতে হবে, যে বাধ্যতামূলকের মধ্যেও যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ভবিষ্যৎ তহবিল, একটা হচ্ছে পেনশন, যেখানে সরকারি চাকরিজীবীদের একটি নির্দিষ্ট অংশ সেখানে এমনিতেই চলে যায় এবং পরবর্তীতে চাকরি শেষে তারা সেই চাকরির মেয়াদ পরিপূর্ণ হওয়ার পরে তারা সেখান থেকে টাকা পায়। ভবিষ্যৎ তহবিল যেমন হচ্ছে গিয়ে তার চাকরির যে বয়স সেখান থেকে একদম শেষ পর্যন্ত, এবং পেনশনেও তাই। কিন্তু ভবিষ্যৎ তহবিলের ব্যাপারটা হচ্ছে সে এককালীন একটা টাকা পেয়ে যায়, আর পেনশনের ব্যাপারটা হচ্ছে যে তাকে তার চাকরির বয়স 25 বছর পর্যন্ত তাকে ওখানে থাকতে হবে প্লাস কি তার যে শেষ বেতন থাকে সেই বেতনের উপর ডিপেন্ড করে সে মাসে মাসে একটা টাকার অংশ সে পেয়ে থাকে। তো উদ্দীপকে উল্লেখিত তানিয়া জামানের সঞ্চয় কি হবে, বাধ্যতামূলক সঞ্চয় হবে, যেটা ভবিষ্যৎ তহবিল এবং পেনশন এই দুইটার আলোকে আনসার করতে হবে। তানিয়া জামানের সঞ্চয় ও মনিকার সঞ্চয় ধরনের ভিন্নতা বিদ্যমান। তো এখানে ভিন্নতা তো আছেই, যে ডাকঘর, তাহলে মনিকা কি করে, মনিকা ব্যাংকে টাকা জমা রাখে, আর ব্যাংকে টাকা জমা রাখাটা কিসের মধ্যে যায়, স্বেচ্ছামূলকের মধ্যে যেমন ডাকঘর, স্বেচ্ছামূলক, বীমা স্কিম, জাতীয় সঞ্চয়পত্র, এগুলো। তাহলে দুইটার মধ্যে অবশ্যই কিন্তু পার্থক্য আছে। যেমন হচ্ছে গিয়ে বাধ্যতামূলকে আমি চাইলে যখন তখন হচ্ছে গিয়ে আমি টাকা নিতে পারবো না, পেনশনের টাকা পাইতে হলে আমাকে আমার চাকরির বয়স থেকে 25 বছর আমাকে থাকতেই হবে। কল্যাণ তহবিলেও যদি যায় কোনো কর্মচারী, সেখানেও তাকে অ্যাটলিস্ট তার যে চাকরির বয়স তার থেকে 10 বছরের মধ্যে যদি সে অসুস্থ হয়, কিংবা অবসর গ্রহণের মধ্যে যদি 10 বছরের মধ্যে যদি সে তার কোনো অসুবিধা হয়, তখন সেই টাকাটা পাবে। অথবা ভবিষ্যৎ তহবিলেও সেই টাকাটা সে পাবে, খুবই রেয়ার সেটা পাবে সে একদম চাকরির শেষে এককালীন। কিন্তু হচ্ছে গিয়ে ব্যাংকে যেরকম সচরাচর মানুষ টাকা দেয়, আবার যখন তখন ইচ্ছা টাকা নিতেও পারে, এটা কিন্তু হচ্ছে বাধ্যতামূলক কিংবা পেনশন এটা পাওয়া যায় না। তো এখানে কিন্তু আমরা হচ্ছে গিয়ে বাধ্যতামূলক সঞ্চয় এবং স্বেচ্ছামূলক সঞ্চয় সেটা ক্লিয়ার করি। আচ্ছা, এটা হচ্ছে বাধ্যতামূলক সঞ্চয়। আচ্ছা, বাধ্যতামূলক
আর মনিকারটা হচ্ছে গিয়ে স্বেচ্ছামূলক, জায়গা নাই না, আচ্ছা নিচে লিখে যে মনিকারটা হচ্ছে স্বেচ্ছামূলক সঞ্চয়। স্বেচ্ছামূলক সঞ্চয়, তাহলে এখানে আমাদের এই স্বেচ্ছামূলক সঞ্চয় এবং বাধ্যতামূলক সঞ্চয়ের যে দুটার মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আলোচনা করতে হবে আর কি। ঠিক আছে, মানে এই ব্যাপারটা হচ্ছে প্রথমে আমি ওই লাইনটা আমি হচ্ছে মানে অন্যমনস্ক ছিলাম মনে হয়, তো যাক এখন ক্লিয়ার ইনশাল্লাহ। যাক আশা করি বুঝতে পারছো তোমরা। আচ্ছা 3 নম্বরে আসো। জনাব সাজু একজন খামারি, তার আয়ের উৎস থেকে কিছু অর্থ নিয়মিত জমা রাখেন। একজন খামারি যার আয়ের উৎস থেকে কিছু অর্থ নিয়মিত জমা রাখেন, তিনি স্থির করলেন জমাকৃত অর্থ ঘরে না রেখে ব্যাংক হিসাব খুলবেন। অপরদিকে জনাব সাজুর স্ত্রী পৈতৃক সম্পদ থেকে পাওয়া 1 লক্ষ টাকা নির্দিষ্ট লাভে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রাখলেন। আচ্ছা, বাজেট, সুষম বাজেট। এখানে 1 নম্বর কি আসছে যে সুষম বাজেট কি? সুষম বাজেট কি? বাজেট কয় প্রকার? 3 প্রকার না? সুষম বাজেট, উর্জিত বাজেট, ঘাটতি বাজেট। আচ্ছা, সুষম বাজেট হচ্ছে যেখানে আয় ব্যয় সমান, আয় এবং ব্যয়টা সমান, হয়তো ওখানে হচ্ছে কিছু সঞ্চয় করতে পারতেছে না, দুটা মানে একটা বাজেট করছে যেটা আয় ব্যয় করে শেষ হয়ে যাচ্ছে। এবার হচ্ছে দ্বিতীয়। আচ্ছা, ঋণ দ্বারা মূলধন বৃদ্ধি করা যায়, বুঝিয়ে লেখো। হ্যাঁ, ঋণ দ্বারা কি মূলধন বৃদ্ধি করা যায়? যায়। আমাদের দেশে এরকম মানে খুবই এরকম মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট ব্যবসায়ী যাদের কাছে হয়তো বা ব্যবসা করার মতো পরিস্থিতি আছে, কিংবা কি ব্যবসা করবে না করবে, কিন্তু তারা ওই সময় টাকা পায় না, তাদের টাকার অভাবে তারা ব্যবসা শুরু করতে পারে না। তো তারা দেখা যায় কোনো ব্যাংক থেকে হোক কিংবা স্বেচ্ছামূলক যে ব্যাপারগুলো আমরা পড়ে আসলাম, ব্যাংক থেকে হোক অথবা ডাকঘর থেকে হোক, তারা লোন নেয়। তো এই লোন দ্বারা ঋণ নেয়, ঋণ দ্বারা তারা যে ব্যবসা তার কাছে যা আছে, অনেকের থাকে না যে হচ্ছে গিয়ে জমি আছে কিন্তু চাষ করার জন্য যে ধানের বীজ কিনবে, সার কিনবে, এইটা করার টাকা নাই। তো তখন কি করে, হয়তোবা ব্যাংক থেকে তারা লোন নেয়, লোন নিয়ে চাষবাসের যা যা যাবতীয় দরকার, সার থেকে বীজ থেকে শুরু করে কিনে এবং জমিতে সেটা চাষ করে। তখন তো অটোমেটিক তার মূলধন বেড়ে গেল না? পরবর্তীতে যখন সেগুলো মানে যা আসলো, ধান বিক্রি করে সে তার ঋণ শোধ করে দিল, কিন্তু তার কি হলো, তার যে অর্থটা, সে যে একটা অর্থ পেলো কিন্তু ধান বিক্রির ফলে, এছাড়াও যে এই যে বীজ কিনলো কিংবা সার কিনলো অথবা যে জমিতে চাষবাস করার যন্ত্রপাতি কিনলো, সেটা তাহলে তার মূলধন বেড়ে গেল। তাহলে অবশ্যই ঋণ দ্বারা মূলধন বৃদ্ধি করা যায়। আচ্ছা, উদ্দীপকের আলোকে জনাব সাজু ব্যাংকে কোন ধরনের হিসাব খুলবেন? আমরা কি পড়ছি যে ব্যাংকে হচ্ছে কি তোমার ব্যাংক হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে চলতি হিসাব, একটা হচ্ছে সঞ্চয়ী হিসাব, একটা হচ্ছে স্থির হিসাব, তাই না? তো চলতি হিসাবটা কিন্তু এরকম যে একটা নিম্ন এবং নির্দিষ্ট পরিমাণের টাকা দিয়ে একটা ব্যাংকের অ্যাকাউন্ট খোলা যায়, কিন্তু আবার এটা হচ্ছে কি এখানে মুনাফা খুবই কম, কিন্তু সে যখন তখন টাকাটা যা ইচ্ছা পরিমাণ রাখতেও পারে এবং যে কোনো পরিমাণ টাকা সে তুলতেও পারে। আমরা কিন্তু এটা বইতে স্পষ্ট করে লেখা আছে যে এটা ব্যবসায়ীদের জন্য। তো যেহেতু জনাব সাজু একজন তরুণ খামারি, তিনি একজন খামারি মানে সে ব্যবসা করে, তো অনেক সময় হতে পারে যে তার ইনস্ট্যান্ট কোনো খামারের জন্য জিনিসপত্র কেনার জন্য ইনস্ট্যান্ট টাকা দরকার, সে ব্যাংক থেকে যদি চলতি হিসাবটা খুলে তাহলে সে যখন তখন টাকাটা তুলতে পারবে, আবার যে কোনো সময় গিয়ে যে কোনো একটা টাকা গিয়ে রাখতেও পারবে ব্যাংকে। তাহলে উদ্দীপকের আলোকে জনাব সাজু ব্যাংকে চলতি হিসাব খুলবেন, যেহেতু চলতি হিসেবে যখন তখন টাকা জমা রাখা যায় এবং যখন তখন টাকা তোলাও যায়, এর কোনো নির্দিষ্ট মেয়াদ নেই যে 6 বছরের আগে তোলা যাবে না। আর সবচেয়ে বড় কথা, একটা নির্দিষ্ট নিম্ন মানে অনেক কম টাকা দিয়েও একটা অ্যাকাউন্ট সে খুলতে পারবে। এটা হচ্ছে গিয়ে চলতি হিসাব। উদ্দীপকের আলোকে জনাব সাজু এবং তার স্ত্রীর হিসাব সম্পূর্ণ ভিন্ন ধর্মী, তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও। এখানে হচ্ছে কি ওনার স্ত্রী যে
ওনার স্ত্রী কি করলেন যে ব্যাংক থেকে মানে ওনার যে সম্পদ সেই মানে 1,00,000 টাকা সেই সম্পদ উনি কি করবে একটা লক্ষ্যটা নির্দিষ্ট লাভে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংকে রাখবেন। তো ব্যাংকের স্থির হিসাবটা কিন্তু এরকম যে একটা অ্যামাউন্টের টাকা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে ব্যাংকে রাখতে পারবে। এটা হচ্ছে স্থির হিসাবের নিয়ম। চলতি হিসাবের নিয়মটা আমরা বললাম যে ছোট্ট নিম্নমানের একটা টাকা দিয়েও সে অ্যাকাউন্ট খুলতে পারবে, যখন তখন তুলতে পারবে। কিন্তু স্থির হিসাবের নিয়মটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এবং নির্দিষ্ট মেয়াদের জন্য রাখতে হবে এবং সেই ওই টাকা যে যখন তখন গিয়ে তুলতে পারবে না। আর এটা সুবিধাও কি যে সেখানে একটা বড় মুনাফা পাবে। বড় মুনাফা বলতে এই যে যত তার টাকার মেয়াদ যত বেশি থাকবে তার মুনাফাটাও তত বেশি আসবে। তো দুইটা কিন্তু চলতি হিসাব এবং স্থির হিসাব দুইটা কিন্তু আলাদা। আচ্ছা, শেষ 2-3টা। তাহলে উদ্দীপকের আলোকে জনাব সাজুর হচ্ছে গিয়ে কি হবে, স্ত্রীর হিসাবটা হবে হচ্ছে গিয়ে তার স্ত্রীর হিসাবটা হবে হচ্ছে গিয়ে স্থির। আচ্ছা, এটা হচ্ছে স্থির হিসাব। আর সাজু ব্যাংকে যে হিসাবটা খুলবেন এটা হচ্ছে চলতি হিসাব। ঠিক আছে, তো ক্লিয়ার আর কি। বইতে আরো ডিটেল লেখা আছে, যাই হোক তোমরা পড়লে তখন আরো একটু বুঝায় লিখতে পারবে আর কি। আচ্ছা, হাবিব আকিজ কোম্পানির কিছু শেয়ার সার্টিফিকেট ক্রয় করে অর্থ বিনিয়োগ করে। আফতাব গ্রুপে চাকরিরত তার বন্ধু সজল প্রতি মাসে কিছু টাকা ব্যাংকে রাখেন। সজল অফিসের সকল কর্মচারীর মূল বেতনের একটি নির্দিষ্ট অংশ কেটে রাখে। অফিসের কর্মচারীরা প্রয়োজনে এই জমা থেকে অর্থ গ্রহণ করতে পারেন। আচ্ছা, ঋণ কাকে বলে? ঋণ আমরা যেই টাকাটা আমরা ধার নেই কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আবার ফেরত দিব, সেটাই হচ্ছে ঋণ। 1 মাসের জন্য শেষ। পলিসি অর্থনীতি। আচ্ছা, এটা আমরা এর আগেও সলভ করছিলাম যে পলিসি অর্থনৈতিক নিরাপত্তা দেয়। বুঝিয়ে লেখো যে পলিসি কি মানে বীমা প্রতিষ্ঠান, যেটা মানে বীমা স্কিমের যে ব্যাপারটা, যে একটা প্রতিষ্ঠানের কাছে একজন মানুষ কখনো তার অর্থ কিংবা তার সম্পদ গচ্ছিত রেখে কিছু টাকা জমা রাখে এবং পরবর্তীতে যখন তার তার একটা নির্দিষ্ট মেয়াদে সেই টাকাটা হয়তো বা ব্যাংক তাকে ফেরত দেয়। আবার এর মাঝেও এই যে ফেরত দেয় পলিসিটাকে কি বলে? আবার এর মাঝে যেহেতু মানে একটা সময় পর টাকা দেওয়ার একটা সময় পর্যন্ত টাকা দিবে, এরপরে আবার ব্যাংক তাকে একটা মুনাফা দিবে, এইটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে প্রিমিয়াম। এটাকে বলে প্রিমিয়াম। আর এই যে পুরো ব্যাপারটা এটাকেই বলে বীমা স্কিম। এটারও আবার 2 প্রকার, আজীবন বীমা এবং সাধারণ বীমা। এই তো। হাবিবের বিনিয়োগটি কি ঝুঁকিপূর্ণ? হাবিব আকিজ কোম্পানি কিছু শেয়ার সার্টিফিকেট ক্রয় করে অর্থ বিনিয়োগ করেন আফতাবনগরের গ্রুপে। হ্যাঁ, হাবিবের বিনিয়োগটি কি ঝুঁকিপূর্ণ? এই শেয়ার, তো আগে আমরা জানতে হবে শেয়ারটা কি। শেয়ার হচ্ছে যখন হয় না যে একটা বড় মানে অনেক বড় একটা বিনিয়োগের ব্যাপার আসে, তখন হয়তো একজন মানুষের পক্ষে সেই মূলধনটা দেওয়া সম্ভব হয় না। তখন কি হয় যে সবাই মিলে ব্যাংকের ওই প্রতিষ্ঠানের এক একটা করে মানে যদি 50 লাখ টাকা দরকার হয় কোনো প্রতিষ্ঠানের জন্য, সে 10 লাখ টাকা, সে 10 লাখ মানে 5 জন মানুষ মিলে হয়তো 50 লাখ টাকা দিল, একজনের 10 লাখ, তার মানে হচ্ছে তার 10 লাখ টাকা শেয়ার আছে। তো এই যে কোম্পানি শেয়ার করার ব্যাপারটা, এটা হচ্ছে এখন আমাদের এটা বিনিয়োগ করার আগে আমাদের সেই কোম্পানি যার পেছনে আমি বিনিয়োগ করব তার সেই কোম্পানির A to Z আমাদের জানতে হবে যে তার হচ্ছে গিয়ে কোম্পানির এখন পজিশন কেমন, বাজারে এটার দাম কেমন। যদি কোম্পানিটা লসে চলে কিংবা কোম্পানি কোনো রকম কোনো ক্ষতির সম্মুখীন হয়, তখন অবশ্যই এই বিনিয়োগটা হবে কি, এই বিনিয়োগটা কিন্তু আসলে মুনাফা দিবে না আমাকে, এটা আমাকে উল্টা আমার লস হবে।
আমার শেয়ারটার দাম খুব একটা বাজারে থাকবে না। আমরা অনেক সময় দেখা যায় কি যে খুব তাড়াতাড়ি শেয়ারটা উঠে যায়, আবার অনেক তাড়াতাড়ি নেমে যায়। তো কোম্পানির শেয়ার আমরা বিনিয়োগ একটু ঝুঁকিপূর্ণ কিনা হাবিবের, এটা ডিপেন্ড করবে আমাদের কোম্পানির উপর, যে আমাদের কোম্পানিটা কতটুক বাজারের অবস্থান কেমন, বাজারে তার মানে সে কি পরিমাণ লাভ করছে, কিংবা তার সম্পত্তি, কিংবা তাদের প্রোডাকশনের কি অবস্থা, এর উপর নির্ভর করে যে বিনিয়োগটা আসলে ঝুঁকিপূর্ণ কিনা। কিন্তু এটা দেখো এখানে কি বলছে আর একটা কথা, যে তো এখানে কি বলছে যে সেই সার্টিফিকেট ক্রয় করে, শেয়ার সার্টিফিকেট ক্রয় করে অর্থ বিনিয়োগ করে। এখন সেই অর্থটা সে বিনিয়োগ, এখন যদি সেই শেয়ারের দাম বেশি হয় তাহলে তার বিনিয়োগটাও কেমন হবে, সে বিনিয়োগে একটা বড় একটা টাকা পাবে। তো অবশ্যই আমাদের সেই বিনিয়োগটা করার আগে আমরা যেখানে বিনিয়োগ করব সেই সেম ব্যাপারই, যে আমরা যার শেয়ার নিছি সেখানে আমরা দেখবো যে সেই কোম্পানির অবস্থাটা কেমন, তার বাজারে তার দরদাম কেমন, সে আদৌ কোনো ক্ষতির সম্মুখীন আছে কিনা, কিংবা বড় কোনো ঋণের বোঝা তার ঘাড়ে আছে কিনা। এই যে শেয়ারটা নিলাম, এই যে বিনিয়োগটা আমরা করলাম, এটা আসলে আমাদেরকে কোম্পানির হিসাবে আমাদের দেখতে হবে যে আমাদের বিনিয়োগটা ঝুঁকিপূর্ণ কিনা। আচ্ছা, সজল আফতাব গ্রুপের সকল কর্মচারীর সঞ্চয়ের ধরন কি? আচ্ছা, এটা হচ্ছে কি ঋণ দেয় না, এটা কিসের মধ্যে পড়ে? ভবিষ্যৎ তহবিলে পড়ে আর কল্যাণ তহবিলে পড়ে। এটা কিসের মধ্যে যায়? কল্যাণ তহবিলের মধ্যে যায়। কিন্তু কল্যাণ তহবিল থেকে মানুষ একটা ঋণও পাইতে পারে, কল্যাণ তহবিল অথবা ভবিষ্যৎ তহবিল থেকে যায়। কল্যাণ তহবিলে যেমন বলা থাকে না যে তোমার হচ্ছে গিয়ে 50 টাকা থেকে কিংবা বেতনের 1% হতে পারে সেই টাকাটা রাখা হয়, এবং সে কল্যাণ তহবিলের একটা ব্যাপার থাকে কি যে এটা একটা সময় থাকে যে 5 বছর বা 10 বছরের মধ্যে যদি তার কোনো সমস্যা হয় তখন এই কল্যাণ তহবিলের টাকাটা সে পাবে। আবার ভবিষ্যৎ তহবিলের ব্যাপারটাও কিন্তু এরকম যে তাকে টাকাটা এককালীন দিয়ে দেওয়া হয়, এককালীন দিয়ে দেওয়া হয়। তো যখন মানুষ অনেক বেশি জরুরি মুহূর্তে থাকে তখন সেই টাকা থেকে সে ঋণ গ্রহণ করতে পারে। তো হাবিবে সজল ও আফতাব গ্রুপের সকল কর্মচারীর সঞ্চয়ের ধরন হচ্ছে বাধ্যতামূলক সঞ্চয়, এবং সেটি ভবিষ্যৎ তহবিলের মধ্যে পড়ে। ভবিষ্যৎ তহবিলের ধরন আর কি। আমিনা মধ্যবিত্ত পরিবারে স্বামী ও সন্তান সহ বসবাস করে। ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি সেলাই মেশিন ক্রয় করে পরিচিত ব্যক্তিদের পোশাক সেলাই করে ভালোই আয় করে। ভবিষ্যতের কথা ভেবে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখে। আচ্ছা, ঋণ কাকে বলে আমাকে এটা দেখলাম, এটা তো কথা বললামই। এখন পুরো ব্যাপারটাই কিন্তু ব্যাংক রিলেটেড আসছে। আচ্ছা, ঋণ কাকে বলে ওটা তো আমরা আগের কোয়েশ্চেন দেখলাম। বীমা অর্থনৈতিক, এই কোয়েশ্চেনটা অনেক বারবার আসছে, হয়তো জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। বীমার এই কোয়েশ্চেনটা বেশ কলেজ কিংবা এই যে বারবার সালে দেয়া আছে। তো তুমি কিছু কোয়েশ্চেন থাকে না যে অনেক বারবার সালে বেশি আসলে সেটা বেশ গুরুত্বপূর্ণ হয়। তো তোমরা এটা 2 মাসের আনসার। বীমা কাকে বলে, বীমা কয় ধরনের, এটুকু লিখলে এটার আনসার হয়ে যাবে। উদ্দীপকের আলোকে আমিনার সঞ্চয় কোন প্রকারের সঞ্চয়? আমিনা কি সঞ্চয় করছে? ব্যক্তিদের সেলাই করে ভালোই আয় করে। ভবিষ্যতের কথা ভেবে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যাংকে জমা রাখে। এটা কি স্বেচ্ছামূলক সঞ্চয়। এখন স্বেচ্ছামূলক সঞ্চয় আমরা কি পড়লাম?
স্বেচ্ছামূলক সঞ্চয় এখন যে কোনো এখন ব্যাংকে জমা রাখে, তার মানে স্বেচ্ছামূলক সঞ্চয় সে ব্যাংকে টাকা জমা রাখে। স্বেচ্ছামূলক সঞ্চয় নির্দিষ্ট পরিমাণে একটা টাকা আবার ব্যাংকে রাখে, প্রত্যেক মাসে সে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা। তার মানে যে ব্যাংকে যে কি কি আছে, চলতি, স্থির আর হচ্ছে সঞ্চয়। কারণ এটা সঞ্চয়ের পরিমাণ, সঞ্চয় হিসাবে যায় না, সঞ্চয়ের হিসাবে কি বলে যে সে একটা পরিমাণ টাকা জমা রাখবে এবং পরবর্তীতে সে টাকা তুলতেও পারবে। তার মানে উদ্দীপকের আলোকে আমিনার সঞ্চয়, কোন প্রকারের সঞ্চয়? স্বেচ্ছামূলক সঞ্চয়ে ব্যাংকের মাধ্যমে যদি টাকা রাখছে, তো সেখানেও আমরা স্থির যে স্থির না চলতি যে সঞ্চয়টা সেটা নিয়ে আলোচনা করব। যে চলতিতে হচ্ছে গিয়ে সে হয়তো বা দুই সপ্তাহে 2 বার টাকা তুলতে পারবে, কিন্তু সে যেহেতু টাকা জমা রাখছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ টাকা রাখছে আমরা। আচ্ছা, এখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়া আছে, কিন্তু কোনো সময় দেয়া নাই, তাই না? আমরা যখন হচ্ছে গিয়ে স্থির হিসাবের কথা যাব, ওখানে একটা নির্দিষ্ট মেয়াদের কথা বলা আছে, নির্দিষ্ট মেয়াদের কথা বলা আছে, হ্যাঁ নির্দিষ্ট একটা পরিমাণের কথা বলা আছে, কিন্তু এখানে কিন্তু শুধু নির্দিষ্ট পরিমাণের কথা বলা আছে। তো নির্দিষ্ট পরিমাণের কথা যখন বলা আছে তখন এটা তাহলে তো চলতি হিসাবের মধ্যে কি বলে সঞ্চয় হিসাবের মধ্যেই যায়, তাই না? চলতি হিসেবে যেমন একটা মানে যখন যেমন মানে যার যখন যেমন ইচ্ছা অত কখনো 5 টাকা হইলে 5 টাকা রাখতে পারবে, আবার তো 10 টাকা ছিল 10 টাকাও রাখতে পারবে। তো যখন চলতি হিসেবে আসবে তখন কিন্তু সে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা রাখছে। তো এটা আমরা কিসের আলোকে ব্যাখ্যা করব? সেটা হচ্ছে গিয়ে চলতি হিসাবের আলোকে ব্যাখ্যা করব। আচ্ছা, জাতীয় উন্নয়নে আমিনার সঞ্চয় কিভাবে ভূমিকা রাখবে? জাতীয় উন্নয়নে আমিনার সঞ্চয়, আসলে সঞ্চয় তো আলটিমেটলি মানে যে যেমনই সঞ্চয় করুক, দিন শেষে সেটা একটা জাতীয় উন্নয়নে অবশ্যই তার ভূমিকা থাকে, কারণ সেই টাকাটা সে সঞ্চয় করে কোথায় রাখছে? ব্যাংকে রাখছে। তো সে যখন ব্যাংকে টাকাটা রাখবে, তখন ব্যাংক কিন্তু সেই টাকাটা মানে কি বলে চক্রাকার হারে এটা ঘুরে। আমি যখন ব্যাংকে টাকা রাখবো, তখন হয়তো অন্য কোনো ব্যবসায়ী এসে আমার টাকাটা নিয়ে যাবে, ঋণের মাধ্যমে নিয়ে গিয়ে সে হয়তো তার ব্যবসা শুরু করবে কিংবা কারো মূলধন বৃদ্ধি করবে। তো আলটিমেটলি জাতীয় উন্নয়নে আমিনার সঞ্চয় বিরাট ভূমিকা পালন করবে। আর এইটার সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সঞ্চয় যখন মানুষ বাসায় রাখবে, তখন কিন্তু এটা জাতীয় উন্নয়নে যাবে না, তার ঘরে থাকবে, টাকাটা ওরকমই থাকবে, বাড়বে না। কিন্তু যখন সে ব্যাংকে রাখবে, তখন সেই টাকাটা চক্রবৃদ্ধি আকারে টাকাটা বাড়বে, টাকার হার বাড়তে থাকবে। আবার ওই টাকাটা দিয়েও হয়তো আমি ব্যাংকে রাখছি, আমার কোনো কাজ নেই, কিন্তু অন্য কেউ এসে সেই টাকাটা নিলে তার ব্যবসায়িক কাজে কিংবা তার মূলধন বৃদ্ধির কাজে ঠিকই সাহায্য করবে। তো অ্যাকচুয়ালি ব্যাংকে সঞ্চয় করা এটা জাতীয় উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, আনিস সাহেব সরকারি চাকরিজীবী, প্রতি মাসে তার বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে রাখা হয়। আয়েশা বেগম ডাকঘর থেকে একটি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করলেন, এখানে তিনি 5 বছরের জন্য 10,000 টাকা বিনিয়োগ করেন। দুইটা একদম আলাদা না, যে আয়েশা বেগম ডাকঘর থেকে একটি পরিবার সঞ্চয়পত্র ক্রয় করলেন, এখানে তিনি 5 বছরের জন্য 10,000 টাকা বিনিয়োগ করলেন। ডাকঘরের মধ্যে কি আছে? সাধারণ হিসাব, মেয়াদি হিসাব, আর একটা আছে বোনাস হিসাব। আচ্ছা, ওটা পরে আসি, এটাতে বলি। মেয়াদি হিসাব কাকে বলে? মেয়াদি হিসাবটা হচ্ছে যে যখন কোনো টাকা আমরা একটা মেয়াদ হিসাবে ব্যাংকে জমা রাখবো, সেটাই যে কোনো মেয়াদেই রাখি না কেন, সেটাই হচ্ছে মেয়াদি হিসাব। সংকট উত্তরণে সঞ্চয় কিভাবে ভূমিকা পালন করে? সঞ্চয় উত্তরণ অবশ্যই মানে আমাদের হচ্ছে গিয়ে আমরা যখন সঞ্চয় করব, সঞ্চয় করা মানে হচ্ছে আমরা আমাদের ভবিষ্যতে যখন যে কোনো ভবিষ্যতে অনিশ্চয়তার জন্য আমরা সেই টাকাটা সরিয়ে রাখি। মানে আমাদের এখন
হতে পারে যে কেউ অসুস্থ হয়ে গেল, ওই সময় হয়তো টাকা নাই, তো ওরকম সময়ে সঞ্চয়টা কাজে লাগে। বৃদ্ধ বয়সে যাতে বার্ধক্য আসে, চাকরি বয়স থেকে সে যদি একটু একটু করে সঞ্চয় রাখে, বার্ধক্য বয়সে গিয়ে তার আর অর্থ চিন্তা করতে হয় না। এছাড়া পড়াশোনার জন্য হঠাৎ করে দরকার হয়ে গেল যে কোথাও হয়তো বা কারোর ভর্তি পরীক্ষার জন্য কিছু টাকা লাগবে, সে ইনস্ট্যান্ট টাকাটা দিয়ে দিতে পারবে। আর সবচেয়ে বড় কথা, সঞ্চয় হচ্ছে একটা মানসিক শান্তি, যে হ্যাঁ আমার কালকে কিংবা 1 বছর পরে আমার যে খুব কি হবে, কিংবা আজকে আমার চাকরিটা আছে, হয়তো কালকে নাও থাকতে পারে। যদি নাও থাকে তো ওই সময় আমার অনেক বেশি চিন্তার কোনো কারণ নেই, কারণ আমার কাছে কিছু গচ্ছিত টাকা আছে, যা দিয়ে আমি আস্তে আস্তে ওই সময়টা হয়তো পার হয়ে যাবে। তো সঞ্চয়, সংকট উত্তরণের জন্য সঞ্চয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ, অর্থনৈতিকভাবেই হোক, ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিকভাবেই, মানে সকল পরিসরেই আর কি। আচ্ছা, তাহলে সংকট, এটা কি এটা আমরা পয়েন্টে কি লিখতে পারি, যে ভবিষ্যতের অনিশ্চয়তা দূর করে, ভবিষ্যতের অনিশ্চয়তা। আচ্ছা, আমরা ভবিষ্যৎ অনিশ্চয়তা তারপর হচ্ছে গিয়ে বার্ধক্য বার্ধক্যে 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 অর্থনীতি নিয়ে কোনো চিন্তা থাকবে। বার্ধক্যে কি পয়েন্ট হতে পারে এটা? বার্ধক্যের অর্থনৈতিক নিশ্চয়তা, তারপরে হচ্ছে গিয়ে 3 নম্বর কি, মানসিক শান্তি। 4 নম্বর আর কি লেখা যেতে পারে এটার জন্য? কি লিখতে পারি আমরা আরেকটা পয়েন্ট? 2 মাস পর্যন্ত হয়তো এই 3-4টাকে যদি একটু 2 লাইন করে এক্সপ্লেনেশন করে 2 মার্কসের কোয়েশ্চেন হয়ে যাওয়ার কথা। আবার 2-4টা কেন, এই 3টা লেখলেও হয়ে যাবে ইনশাল্লাহ। 3টা লেখেও যদি 1 লাইন করে ডিটেলে একটু মানে আলোচনা করা হয়, 2 মার্কের জন্য ইনশাল্লাহ যথেষ্ট। আচ্ছা, আনিস সাহেবের সঞ্চয় কোন ধরনের? আনিস সাহেবের সঞ্চয়ের ধরন ব্যাখ্যা করো। আচ্ছা, আনিস সাহেবের সঞ্চয়, এটা হচ্ছে গিয়ে বাধ্যতামূলক সঞ্চয়। বাধ্যতামূলক সঞ্চয় কি যখন প্রতিষ্ঠান থেকে আসবে, অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মানে সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত যেটাই বলি, এই প্রতিষ্ঠানগুলো থেকে যখন টাকা, মানে বেতন থেকে টাকা কেটে রাখা হবে, তখন মানে সেটা অবশ্যই বাধ্যতামূলক সঞ্চয়ের মধ্যে চলে যাবে। বাধ্যতামূলক সঞ্চয়। এখন আবার বাধ্যতামূলক সঞ্চয়ের মধ্যে তো অনেক কিছু আছে, তাই না? যে কল্যাণ তহবিল, পেনশন, গ্র্যাচুইটি, এরপরে ভবিষ্যৎ তহবিল, এগুলো নিয়ে আলোচনা করলেই হবে। দৃশ্যকল্পে 2 কি বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে সামগ্রিক ধারণা দিতে সক্ষম? আয়েশা বেগম, বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে সামগ্রিক ধারণা। আচ্ছা, না, এটা হচ্ছে গিয়ে সামগ্রিক ধারণাতে দিতে সক্ষম না, কারণ উনি কি করছে, যে আয়েশা বেগম ডাকঘরে 5 বছরের জন্য, মানে যে সাধারণ হিসাব মেয়াদ হিসাবে, সে মেয়াদ হিসাবে টাকাটা রাখছে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে সামগ্রিক ধারণা না। সেটা তো কেউ মানে আর সামগ্রিক ধারণা বলতে তার মানে আরো অনেক ক্ষেত্র আছে যেখানে টাকা বিনিয়োগ করতে পারে। সেটা হচ্ছে গিয়ে সে জাতীয় সঞ্চয়পত্রও কিনতে পারে, সেখানেও বিনিয়োগ করতে পারে, অথবা শেয়ার কিনেও বিনিয়োগ করতে পারে। শুধুমাত্র ডাকঘরে জমা রাখলেই বিনিয়োগের ক্ষেত্র সম্পর্কে সামগ্রিক ধারণা দিতে পারে না, কারণ বিনিয়োগের আরো অনেক ক্ষেত্র আছে। কি আছে? ডাকঘর তো একটা গেল, এছাড়াও জাতীয় সঞ্চয়পত্র,
জাতীয় সঞ্চয়পত্র, শেয়ার, বীমা স্কিম, তো হচ্ছে গিয়ে বিনিয়োগের ক্ষেত্রে এগুলো এক একটা বিনিয়োগের ক্ষেত্র। শুধুমাত্র ডাকঘরে টাকা জমা রাখছে, সেটা যার যার পছন্দ। তো ডাকঘর দিয়ে সে কিছু টাকা তোমার কিছু, সেটা একটা বিনিয়োগের ক্ষেত্র। এবং এগুলো দ্বারা আরো অনেক এগুলো তিনটা আরো অনেক বিনিয়োগের ক্ষেত্র। এছাড়া এগুলো বাইরে গিয়েও মানুষ যখন তার টাকা মানে সরাসরি ইনভেস্ট করবে কোনো প্রতিষ্ঠানে, সেটা তো শেয়ার, কিংবা নিজেই যদি কোনো কর্ম শুরু করে, সেটাও বিনিয়োগের ক্ষেত্র। তো আসলে মানে দৃশ্যকল্প টু বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্কে সামগ্রিক ধারণা দেয় না। এগুলো লিখতে হবে সে যে এগুলো দ্বারাও তো এগুলো বিনিয়োগের ক্ষেত্র। শুধুমাত্র ডাকঘর দিয়ে সামগ্রিক ধারণা দিতে সক্ষম না। তো উত্তরের পক্ষে যুক্তি দাও। আচ্ছা, টানা 7 দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছেলেকে নিয়ে হাসপাতালে থাকার কারণে কাপড় ব্যবসায়ী আলী সাহেবের ব্যবসায় লোকসান হয়। লোকসানের কারণে তিনি আর্থিক অনটনে পড়লেন। এই অবস্থায় সংসারে তিনি বিভিন্ন জায়গা থেকে ধার করেন। আচ্ছা, বিনিয়োগ কি? সঞ্চিত অর্থ বা মূলধন। বিনিয়োগ বলতে আমরা কি বুঝি? বিনিয়োগ কি করেছে আমাদের হচ্ছে গিয়ে উৎপাদন, মানে আমাদের যে মূলধনটা আছে, সঞ্চিত অর্থ বা মূলধন উৎপাদনের কাজে লাগানোকেই বিনিয়োগ বলে। মানে যে আমাদের কাছে যে মূলধনটা জমা আছে, সেটা যখন আমরা কোনো কিছু উৎপাদনের কাজে ব্যবহার করব, সেটাই হচ্ছে বিনিয়োগ। ঋণ গ্রহণের অসুবিধা লিখো। আসলে ঋণ গ্রহণের অসুবিধা কি? ঋণ মানে নামটাই কিন্তু একটা অসুবিধা, কারণ ঋণ এটা একটা বোঝা। আচ্ছা, ঋণের অসুবিধা কি? ঋণের সুবিধা আছে যে হ্যাঁ, এটা মানুষের দারিদ্রতা দূর করে, কিংবা মানুষ ব্যবসা শুরু করতে পারে, কারণ মূলধন কম থাকলে সেই মূলধনটা কিনতে পারে, মূলধনের ব্যবস্থা করতে পারে। আবার এর কিছু অসুবিধাও আছে। অসুবিধাটা কেমন? যে ঋণ এটা মানুষের একটা বোঝা, মানুষের বোঝা। 2, ঋণ করার ফলে মানুষের খরচ বেড়ে যায়। ঋণ মানুষের খরচ বাড়ায়। আরেকটা ব্যাপার কি আছে যে যখন মানুষ অতিরিক্ত ঋণ করবে, তখন হয় কি মুদ্রাস্ফীতি হয়। কেমন মুদ্রাস্ফীতি হয়? মুদ্রাস্ফীতি মানুষের হাতে, মানুষ যখন ঋণ করবে, যে অতিরিক্ত ঋণ করার ফলে মানুষের হাতে টাকা বেশি থাকবে। তো টাকা বেশি থাকলে বাজারে জিনিসপত্রের দাম অটোমেটিক বাড়তে থাকবে। তো এতে মুদ্রাস্ফীতি দেখা দেয়। আবার এখান থেকে অর্থনৈতিক মন্দাও দেখা দিতে পারে। তো এই জন্য ঋণের সুবিধার পাশাপাশি অসুবিধাও আছে। যতটা সম্ভব যে মানুষ ঋণ যদি করেও সেটা শোধ করে দেওয়া, এবং ঋণের প্রতি ঝোঁক না থাকাটাই শ্রেয়। আলী সাহেবের বর্তমান পরিস্থিতিতে সঞ্চয় কিভাবে সাহায্য করতে পারতো? হ্যাঁ, এটা তো খুবই ব্যাপার যে আলী সাহেবের এখন যদি ওনার সঞ্চয় থাকতো, ওনার কাছে কোনো টাকা জমানো থাকতো, তাহলে ওনাকে ধার করতে হতো না। এই সময়টা উনি যে লোকসান হয়েছে, সেই লোকসানটা উনি নিজেই কাভার করতে পারতো। এখন যেমন ওনার ব্যবসায় লোকসান তো হলোই, আবার উনি ধারও করলো, ওনার ডাবল লোকসান। আবার এই টাকাটা আবার ফেরত দিতে হবে। তো এখন যদি আলী সাহেবের যদি কিছু টাকা তার কাছে জমা থাকতো এই সময়, তাহলে তাকে ধার করতে হতো না, এবং তার যে লোকসানটা হতো, শেষের লোকসানে আরো মূলধন ব্যবহার করতে, সেই টাকাটা মূলধন হিসেবে ব্যবহার করতে পারতো। আচ্ছা, সঞ্চয় না থাকার কারণে আলী সাহেবের দুর্দিন মানসিক চাপ অনুভব করছেন। বক্তব্যটি বিশ্লেষণ করেন। এটা তো মানে আমরা সবাই বুঝি বলতে এই আলী সাহেব, এরকম আলী সাহেব সবার ঘরেই আছে, মানে সবার বাবাই এরকম আলী সাহেব। কোনো না কোনো কারণে যখন তারা হচ্ছে গিয়ে এরকম দুর্দিনের সম্মুখীন হয়, তা আমরা এই ব্যাপারটা সবারই অনুভব করার কথা, যে যখন আমাদের বাবাদের দেখি যে কোনোভাবে যদি দেখি যায় তার অর্থনৈতিক চিন্তার মধ্যে থাকে, তখন কি অবস্থা হয়। তো এটা সম্পূর্ণ ব্যাখ্যামূলক। আর পোলাপানটা ব্যাখ্যা বানায় লেখার ব্যাপারে, বা নিজের অনুভূতি কি বলে, অনুভূতি প্রকাশ করার ব্যাপারে সুপার মাস্টার। তো এটা আসলে আর ব্যাখ্যা করার কিছু নাই, এটা যে যার মতো করে লিখতে পারবে।
আচ্ছা, অয়ন পড়াশোনা শেষ করে একটি সুনামধন্য বেসরকারি প্রতিষ্ঠানে যোগদান করেছে। তার চাকরির মেয়াদ 1 মাস হতে না হতে তার বাবা অর্থ সঞ্চয়ের জন্য ব্যাংকের সঞ্চয় হিসাব খুলতে বলেন। সে বিরক্ত হয়ে মায়ের কাছে অভিযোগ করে এবং মা তাকে বুঝিয়ে বললো যে সঞ্চয়ের গুরুত্ব মূল্যায়ন করে এবং ব্যাংকের মাধ্যমে সঞ্চয় শুরু করে। আচ্ছা, তার মা তাকে বোঝানোর পরে সে সঞ্চয়ের গুরুত্বটা বুঝলো এবং ব্যাংকে গিয়ে সে সঞ্চয় শুরু করলো। আচ্ছা, গ্র্যাচুইটি কি? আচ্ছা, গ্র্যাচুইটি কিসের মধ্যে পড়ে? কিন্তু বাধ্যতামূলকের মধ্যে। যে একটা স্বায়ত্তশাসিত কোম্পানি কিংবা যে কোনো একটা কোম্পানি তার কর্মচারীকে এককালীন একটা টাকা দিয়ে থাকে, একটা অর্থ উপহার দিয়ে থাকে। তো এটা হয় কি নর্মালি যে এক হয়তো আমি জানি না, তবে যতটুকু আমি মানে পড়ে দেখছি সেটা হচ্ছে একটা প্রতিষ্ঠানে 5 বছর থাকলেই তার একটা গ্র্যাচুইটি মানে একটা অর্থ উপহার জমা হয়। তো এই প্রতিষ্ঠান তাকে তার কর্মচারীকে দিয়ে থাকে, এটাই হচ্ছে গ্র্যাচুইটি। তো তোমরা এটাকে একটু সাজিয়ে নিও যে কোনো প্রতিষ্ঠান যখন তার কর্মচারী অবসরের সময়, বিশেষ করে অবসরের সময় তাকে এককালীন একটি অর্থ উপহার দিয়ে থাকে, সেটি হচ্ছে গ্র্যাচুইটি। কিন্তু এই তো। আচ্ছা, কি অবস্থা সবার? তাহলে গ্র্যাচুইটি কি? যে একটা প্রতিষ্ঠান তার কর্মচারীকে অবসরকালীন সময়ে তাকে এককালীন একটা টাকা অর্থ উপহার দেয়, তাকেই গ্র্যাচুইটি বলে। আচ্ছা, পেনশন বলতে কি বুঝি আমরা? পেনশনটা হচ্ছে বাধ্যতামূলক সঞ্চয়ের বেলায়, বাধ্যতামূলক সঞ্চয়ের মধ্যে আছে, যেটা হচ্ছে গিয়ে বেতনের একটি অংশ তার হচ্ছে গিয়ে তার তহবিলে জমা হয়, যেটা সে তার চাকরি জীবন যখন শেষ হয়ে যাবে সেই সময় সেই অর্থগুলো পেয়ে যাবে। অর্থ পেয়ে থাকবে কেমন? যে প্রত্যেক মাসে তার যে সর্বশেষ যে চাকরির টাকাটা, সেই টাকাটার একটা পরিমাণ, পুরোটা না, একটা নির্দিষ্ট পরিমাণ সে প্রতি মাসে তাকে দেওয়া হবে। এটি হচ্ছে পেনশন। তবে পেনশন বলতে কি বুঝো এটার আগে লিখে নিও যে একটি বাধ্যতামূলক সঞ্চয়। যখন সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো পেনশন সরকারিতেই আসে। বাধ্যতামূলক সঞ্চয় সরকারি প্রতিষ্ঠানের কর্মচারীরা তাদের বেতনের একটি আংশিক অর্থ তহবিলে জমা হয় এবং তার হচ্ছে গিয়ে চাকরির শেষে সে তার শেষ যে চাকরির টাকাটা থাকে সেটার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট পরিমাণ অংশ সে প্রতি মাসে পেতে থাকে। আর এটার একটা শর্ত আছে যে তার চাকরি যেদিন শুরু করবে সেদিন থেকে তার চাকরি বয়স 25 বছর হতে হবে। 25 বছর হবে যখন, তখন সে পেনশনটা পাবে আর কি। আর এই পেনশনকে কর্মজমা মূল্য বলা হয়। কর্মজমা মূল্য, এটাকে কর্মজমা মূল্য বলা হয়। আচ্ছা, সঞ্চয়ের ক্ষেত্রে কোন ধরনের প্রক্রিয়া অনুসরণ করেছে? সঞ্চয়ের ক্ষেত্রে স্বেচ্ছামূলক প্রক্রিয়া অনুসরণ করেছে এবং স্বেচ্ছামূলকের ব্যাপার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ব্যাংকের মাধ্যমে, ডাকঘর বা অন্য কোনো কিছুর মধ্যে যায়নি। তো সেটাই যে ব্যাংকের মাধ্যমে কিভাবে সঞ্চয় করে, চলতি হিসাব, স্থির হিসাব, সঞ্চয় হিসাব, এগুলো আলোচনা করলেই হবে ইনশাল্লাহ।
আচ্ছা অয়ন, এখানে আনসার চলে আসছে। এই যে দেখো এখানে বলে আছে যে একটি বাধ্যতামূলক সঞ্চয় পেনশন কর্মূল্য বলা হয় কর্মকার থেকে চাকরি অবধি 25 বছর চাকরি মেয়াদ উত্তীর্ণ। এই তিনটে বললেই হবে, মানে আমি যেটা তিনটে লিখছিলাম আর কি। আচ্ছা অয়ন তার বাবার পরামর্শ গ্রহণ করলে কিভাবে উপকৃত হবে? অবশ্যই উপকৃত, মানে সঞ্চয়, সে যে তার বাবা ব্যাংকে টাকা রাখার যে সুফল সেটা সেটা অবশ্যই সে পাবে, যে একটা মুনাফা পাবে, কিংবা মুনাফা তো পাবেই প্রতি মাসে, মানে একটা নির্দিষ্ট সময়ের মেয়াদে, এবং সাথে পরবর্তীতে আবার একটা লম্বা মেয়াদ পরে সে তার আসল টাকাটাও পাবে। তাহলে তার লাভ হচ্ছে অবশ্যই যে ব্যাংকে টাকা রাখার ব্যাংকে টাকা গ্রহণ করলে তার টাকাটা চক্রকার বৃদ্ধি হারে বাড়তেও থাকবে, মানে ঘরে সঞ্চয় করলে যেমন টাকাটা বাড়তো না, কিন্তু ব্যাংকে রাখার ফলে সেই টাকাটা বাড়বে। আলটিমেটলি এটাই যে আমাদের টাকা একটা সময় মানে যা রাখবো তার চেয়ে বেশি আসবে। আচ্ছা ঠিক আছে, এই ছিল আমাদের হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ এবং ঋণের সিকিউ আলোচনা। আশা করি তোমাদের যদি কোনো কোয়েরি থাকে তোমরা সেটা বলবা। আর আজকে যে আলোচনা করছি এগুলো টপিকের মধ্যে, বিশেষ করে যে বিনিয়োগ, ঋণ, হচ্ছে সঞ্চয়, এই ব্যাপারগুলো হচ্ছে খুবই কমন, আমরা খুবই জানি, কিন্তু সঞ্চয়ের মধ্যে স্বেচ্ছামূলক সঞ্চয়ের ব্যাপার এবং বাধ্যতামূলক সঞ্চয়ের ব্যাপারটা আমাদের সবার মধ্যে ব্যাপারটা কিন্তু ক্লিয়ার না। বিনিয়োগ সবাই টুকটাক আমরা জানি, তো এই জন্য আমি বেশি কোয়েশ্চেন গুলো হচ্ছে সিলেক্ট করছি সঞ্চয় থেকে, এবং হচ্ছে গিয়ে সঞ্চয়ের থেকেই বেশি সিলেক্ট করছি যে বাধ্যতামূলক এবং স্বেচ্ছামূলক সঞ্চয়টা আলোচনা করা। কারণ ওখানে যে জাতীয় সঞ্চয়পত্র, শেয়ার, এই ব্যাপারগুলো আমরা অনেকেই জানি না। তো অ্যাটলিস্ট যারা হয়তো বা শুধুমাত্র যে পরীক্ষার আগের দিন পরে আনসার, পরীক্ষার আগের দিন পড়ো, তারাও ভিডিওটা যদি দেখো বেসিক একটা আইডিয়া হয়ে যাবে। আর ঋণ তো আমরা সবাই বুঝি, বিনিয়োগ এটা সবাই বুঝতে পারি, কি বিনিয়োগের বিষয়, বিনিয়োগ মানে কিভাবে করলে মূলধন বাড়বে, এগুলো আমরা জানি আর কি। তো এই ছিল আজকে আলোচনা, আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আর তোমাদের উপকৃত করার জন্য আমাদের এই ভিডিওগুলো দেওয়া। পরবর্তী সপ্তাহে প্রত্যেক সোমবার রেগুলার আমরা কোনো না কোনো অধ্যায় নিয়ে লাইভে আসবো। তো ওকে ঠিক আছে, আজকের মতো এখানে শেষ।